যে সংবিধানের মধ্যে স্বৈরতান্ত্রিকতার বীজ আছে। সংবিধানে কি কখনো লেখা ছিল যে ভোট ছাড়া কেউ নির্বাচিত হবে, রাতের বেলায় ভোট করে কেউ নির্বাচিত হবে? কি মূল্য আছে সেই সংবিধানের আপনি বলেন? কিন্তু আমাদের দরকার এখন একটা স্থায়ী কতগুলো জিনিস ঠিক করে ফেলা যে এটাকে আর আন্ডু করা যাবে না, এটাকে আর অল্টার করা যাবে না। গণপরিষদ নির্বাচন এবং সংসদ নির্বাচন এই দুটো সমন্বয় আসলে কিভাবে হবে? মানে যখন আপনার সংসদ নির্বাচন কি, সংসদ নির্বাচন হচ্ছে সরকার পরিবর্তনের নির্বাচন। জনগণ ভোট দিয়ে সরকার পরিবর্তন করবে এবং সেই সরকার বিদ্যমান সংবিধানের অধীনে আইন প্রণয়ন করবে, এই হচ্ছে সংসদ নির্বাচন। কিন্তু যদি এমন হয় যে আপনাকে সংবিধানই পরিবর্তন করতে হবে এবং ম্যাসিভ পরিবর্তন করতে হবে, যেমন বিএনপির নিজের ৬২ দফা আছে, তখন কিংবা আমরা ৬৯ দফা দিয়েছি এবং আরও সংবিধান সংস্কার কমিশনের প্রধান নিজে বলছেন যে এই সংবিধানের মধ্যে স্বৈরতান্ত্রিকতার বীজ আছে। এই যখন পরিস্থিতি হয়, অর্থাৎ যখন আপনার রাষ্ট্র পুনর্গঠন করতে হয় এবং সংবিধান প্রণয়ন করার মতো পরিস্থিতি দাঁড়ায়, তখন সেটা সংসদে করা যায় না। কেন সংসদে করা যায় না? কারণ সংসদে আপনি 2/3 মেজরিটির বলে, যেটা কিনা আবার ভোটের পার্সেন্টেজে আপনি দেখবেন লেস দ্যান 40%। তো এইরকম একটা ব্রুট মেজরিটি নিয়ে আপনি যখন একটা চেঞ্জ করেন, এটা কিন্তু আদালত বাতিল করে দিতে পারে চাইলে। এরকম অসংখ্য উদাহরণ বাংলাদেশের ইতিহাসে আছে। আবার চাইলে পরবর্তী সংসদ এসেও সেটা বাতিল করতে পারে। ফলে সংশোধনী, যেটা সংসদের ভেতরে যে সংবিধান সংশোধনী, এটা সবসময় প্রোন টু চেঞ্জেস এবং এটা স্থায়ী না। কিন্তু আমাদের দরকার এখন একটা স্থায়ী কতগুলো জিনিস ঠিক করে ফেলা যে এটাকে আর আন্ডু করা যাবে না, এটাকে আর অল্টার করা যাবে না। আমাদের এরপরেও সংশোধনী লাগবে অনেক চলতে ফিরতে, কিন্তু এই মুহূর্তে আমাদের সংবিধানের কতগুলো মেজর যে ডিসিশন আছে সেগুলো নেওয়ার জন্য আমাদের একটা গণপরিষদ নির্বাচন করতে হবে, যেখানে সংবিধানের পাওয়ার স্ট্রাকচারটা মূলত, মানে একটা তো হচ্ছে যে সংবিধান আপনি সংসদে গিয়ে যে সরকার পরিচালনার জন্য যে আইন দরকার, ফৌজদারি আইন ইত্যাদি আইন বানাবেন, কিন্তু রাষ্ট্র পরিচালনার যে আইন, যেটাকে সংবিধান বলা হয়, এই সংবিধানটা এখন প্রণয়ন করা হচ্ছে এজেন্ডা, যেটা করতে হবে গণপরিষদে। কিন্তু এমনিতে রোডম্যাপটা হচ্ছে একটা গণপরিষদ নির্বাচন, তার মধ্যে দিয়ে আপনি সংবিধান প্রণয়ন করলেন, গণভোটের মধ্যে দিয়ে সেটা পাশ করলেন, তারপর সেই সংবিধানের অধীনে একটা সংসদ নির্বাচন। এই হলো দুইটা নির্বাচনের রোডম্যাপ দেখা যায়। কিন্তু আমরা দেখছি যে এটা একটু লম্বা এবং এখানে রাজনৈতিক দলগুলোকে রাজি করানো খুব কঠিন হবে, কারণ তারা তো নির্বাচনমুখী। এই কারণে আমরা বলছি একটা নির্বাচন করেন, সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচন, যে গণপরিষদ একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ১২০ দিন কিংবা ২০০ দিনের মধ্যে একটা সংবিধান প্রণয়ন করবে, সেটা গণভোটের মধ্যে দিয়ে পাশ হবে এবং তারপর ওই গণপরিষদে নিজেকে আপনি দুটো প্রশ্নে তখন গণভোট করবেন। একটা বলবেন যে আপনারা জনগণকে এই সংবিধানটা তারা যেটা প্রস্তাব করে এটা পক্ষে আছে, জনগণ ভোট দিয়ে বলবে যে আছি বা নাই। আরেকটা জিনিস হচ্ছে যে এই গণপরিষদটাকে আমরা সরকার হিসেবে ঘোষণা করতে চাই বা আইনসভা হিসেবে ঘোষণা করতে চাই, জনগণ এটার পক্ষে রায় দিবে। এই দুটো জিনিসই আপনি তখন এই গণপরিষদটাকে আইনসভায় রূপান্তর করতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে গতকাল কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি একটা সংবাদ সম্মেলন করেছেন তারা সরকারের পক্ষ থেকে। সেখানে কিন্তু তারা বলেছেন যে আমরা কি এজেন্ডা, মানে কি সংস্কার করব সেগুলোর ব্যাপারে আমরা সিদ্ধান্তে আসছি। সংবিধানের প্রশ্নে আমাদের কি পদ্ধতিতে করবো সেটার ব্যাপারে আমরা এখনও খুব ডিসাইসিভ জায়গায় যাই নাই। একটা হতে পারে যে এই সংশোধনীগুলোকে আইনে রূপান্তর করব, তাতে করে এগুলো স্থায়ী হবে। আরেকটা হতে পারে যে গণপরিষদ কাম, যেটা কথা আমি বলছি, গণপরিষদ কাম আইনসভার মধ্যে হবে এবং সেইটার ক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বলে সেই সিদ্ধান্তে যাব। শহীদুল ইসলাম বাবুল, এই গণপরিষদ নির্বাচন নিয়ে আপনার দলের অবস্থান কি বা এই বিষয়টাকে কেমন ভাবে দেখেন? শুনে, গণপরিষদের যে ধারণা, এটা বাংলাদেশের মানুষ জানে না। এর জন্য বাংলাদেশের মানুষের ক্যাম্পেইন করবার প্রয়োজন আছে, জানবার প্রয়োজন আছে। আমি মনে করি অগ্রবর্তী মানুষও 80% জন এই গণপরিষদের, বাংলাদেশের এই ছিল না। 73-70-এর যে নির্বাচন হয়েছিল, জাতীয় পরিষদের 300 আসন এবং জাতীয় পরিষদের 169 আসন বোধহয়, আর প্রাদেশিক পরিষদের 300 আসন, এরা এই 72-এ এদেরকেই মানে গণপরিষদ ঘোষণা করে সংবিধান প্রণয়ন যেটা করা হলো, আলোচনা হলো সেটা। তারপরে 73-এ জাতীয় নির্বাচন হলো। এখন আপনি গণপরিষদ কখন করবেন, কি করবেন, আমার কথা হলো কি, মানে মানুষকে নিয়েই তো সব আসলে। এখন বাংলাদেশে যারা আমরা আছি, হ্যাঁ, আওয়ামী লীগকে যদি বাদ দেন, সব মানুষ আমরা সকলেই গণতন্ত্র চাই, আমরা সকলেই শান্তি চাই, আমরা সকলেই আমাদের পার্মানেন্ট মানে সেটেলমেন্ট একটা চাই, বা আমরা সাস্টেইনেবল একটা ডেভেলপমেন্ট বা গণতন্ত্র আমরা চাই, সাস্টেইনেবল একটা সম্প্রীতি আমরা চাই, আমরা পেছনের দিকে যেতে চাই না। এখন এটা যদি আপনি একটা চার্টার করেন সমস্ত রাজনৈতিক দল মিলে, এর চাইতে মূল্যবান কোনো বিষয় আপনি দুইটা নির্বাচন এই সময়, এই বাস্তবতা, এটা কি ভায়াবেল কিনা আমি জানি না, হতে পারে। হ্যাঁ, এই বাস্তবতা আমরা একটা গণপরিষদ নির্বাচন করব, তারপরে আবার জাতীয় নির্বাচন করব, কি করব, এই যে টোটাল বিষয়টা, এই বিষয়টা কিন্তু একটা ধূম্রজালের ব্যাপার, হ্যাঁ, তাত্ত্বিক আলোচনার ব্যাপার। সেই বাস্তবতা আছে কিনা আমি জানি না। যা কিছু প্রয়োজন, আমার সংবিধান পরিবর্তন যদি করতে হয়, একটা চার্টার যদি হয়, সমস্ত রাজনৈতিক দল বসে যে সংবিধান আমার এই পরিবর্তন, বিদ্যমান সংবিধানের, আচ্ছা সংবিধান বাদ দেন, সংবিধানে কি কখনো লেখা ছিল যে ভোট ছাড়া কেউ নির্বাচিত হবে, রাতের বেলায় ভোট করে কেউ নির্বাচিত হবে? কি মূল্য আছে সেই সংবিধানের আপনি বলেন? সেই সংবিধান কেউ মেনেছে? সবাই মিলে যদি আমরা কই যে আজকে এই সংবিধান আমরা ফেলে দিলাম, তো এই সংবিধানের কি মূল্য আছে? মানুষ এবং যারা অংশীজন, তারা যেটা বলবে, তারা যেটা সিদ্ধান্ত নেবে, এর চাইতে বড় কোনো আইন, এর চাইতে বড় কোনো সংবিধান, এর চাইতে বড় কোনো কিছু আছে এটা আমরা মনে করছি না। সংবিধানে থাকলেই কোনো কিছু হয় না, হয়নি।
সেটা প্রমাণিত সত্য। সবচাইতে বড় কথা হলো যে আমরা যারা মানুষ, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা অংশীজন, আমরা যারা গণ অভ্যুত্থান করেছি, হ্যাঁ, তারা আমরা সিদ্ধান্ত নিতে পারি অনেক বিষয়ে, এবং সেটা সেই সিদ্ধান্তের চাইতে মূল্যবান কোনো কিছু আছে আমি মনে করি না।